দর্শক, আরটিভি সবসময় সামাজিক দায়বদ্ধতার কথা ভেবেই সমাজের উন্নয়নে কাজ করে যায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আরটিভির মনের কথা অনুষ্ঠানটির মাধ্যমে মানুষের মনের কথা, মানসিক সমস্যার কথাগুলো তুলে ধরা হয়, পাশাপাশি মনের রোগ বা মনের বিভিন্ন সমস্যাগুলোর সমাধান তুলে ধরা হয় বিশেষজ্ঞ অতিথিদের আলোচনার মাধ্যমে। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত সাবরিন চৌধুরী, পাওয়ার্ড বাই বেনি বুনন। দর্শক, মনের কথা অনুষ্ঠানের আজকের পর্বে বিষয় নির্ধারণ করা হয়েছে আসক্তি না আকর্ষণ, মানসিক আসক্তির ভেতরের জগৎ। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ অতিথিকে। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরী, কাউন্সিলিং সাইকোলজিস্ট। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। জি স্যার, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটা নিয়ে আপনি দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, আসক্তি একটা বিষয় নিয়ে, এবং আসক্তি না আকর্ষণ এটা নিয়ে আমাদের অনেক ধরনের একটা জানার বিষয় থাকে যে কোনটা আসলে কেমন। প্রথমে যদি জানতে চাই যে আপনাদের মনোবিদদের ভাষায় আসক্তি এবং আকর্ষণ এই বিষয়গুলো আসলে কিভাবে ডিফাইন করা হয়? অনেক অনেক ধন্যবাদ। আমরা যে সময়ের মধ্যে দিয়ে পার করছি তাতে এই দুটো ধারণা আমাদের সকলেরই কাছে গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক আসক্তিমূলক আচরণের মধ্যে দিয়ে যাচ্ছি। কেউ হয়তো সাবস্টেন্স অ্যাবিউজ করছে বা বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করছে। আমাদের কেউ কেউ হয়তো আমরা ভার্চুয়াল জগতের সাথে আসক্তির মধ্যে জড়িয়ে পড়েছি, কেউ কেউ অন্য অন্য ধরনের আসক্তিগুলোর মধ্যে জড়িয়ে পড়েছি। কিন্তু এই বিষয়টার সাথে একটি গুরুত্বপূর্ণ ধারণা, যেটা আমরা বলি আকর্ষণ, এটা আসলে ইমোশনাল একটি জায়গা, এবং আসক্তি এবং আকর্ষণ এই দুটো কিন্তু আমরা বলি প্যারালাল একটি বিষয়। একটিকে যদি বলি আমরা আচরণগত বহিঃপ্রকাশ, আর আরেকটি হচ্ছে আবেগীয় বহিঃপ্রকাশ। তার মানে হচ্ছে কারো প্রতি যদি আমার দুর্বার একটি টান থাকে, সেটা ব্যক্তি উপাদানের প্রতি, তখন সেটা আকর্ষণ। এবং এই আকর্ষণ যখন অতিরিক্ত মাত্রায় পৌঁছে যায় এবং এই আকর্ষণটাকে তুলে ফেলার ফলে, বা ওই আকর্ষণ যদি আমি না পাই বা না পূরণ করতে পারি, তখন আমাদের মধ্যে যেই উইথড্রল সিমটম আমরা বলি, যেটা হয়েছে, যেটা না পাওয়ার ফলে আমার ভিতরে যে ক্রেভিং হয়, আমার ভিতরে যে টান তৈরি হয়, সেটাকে আমরা আসক্তির জায়গায় নিয়ে যাচ্ছি। এবং একটি হচ্ছে আবেগীয়ভাবে রিয়াকশন দিই আমরা, এবং আরেকটি হচ্ছে আমাদের শারীরিক এবং আচরণগত প্রতিক্রিয়া সৃষ্টি করে। ফলে দুটোই কিন্তু আমাদের জন্য অতিমাত্রায় হলেই নেতিবাচক। একদমই তাই। স্যার, আকর্ষণ কিসের প্রতি বেশি দেখা যায় যে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে যদি আমরা দেখি, এবং আসক্তির বিষয়টুকু কিভাবে বলবেন? আসক্তি এবং আকর্ষণ দুটোই কখনো কখনো ইতিবাচক। যেমন আমার বিশেষ কোনো মানুষের প্রতি আকর্ষণ হবে, এটা কিন্তু অনেক ইতিবাচক। যেমন আমার মায়ের প্রতি আকর্ষণ হতে পারে, আমার স্ত্রী কন্যার প্রতি আকর্ষণ হতে পারে, আমার সন্তানদের প্রতি আকর্ষণ হতে পারে, দ্যাট ইজ ইতিবাচক। ইভেন আমি একটু কোনো কাজ করছি, সেটা খুব আকর্ষণ ভেবে কাজটা করছি, আমি পড়াশোনা করছি, আমি জব করছি, সেটাও কিন্তু আকর্ষণের মধ্যে পড়ে। কিন্তু সেই আকর্ষণটাই যদি অতিরিক্ত মাত্রায় ঘটে এবং এই মাত্রার ফলে আমার দৈনন্দিন জীবনের উপর প্রভাব পড়ে, তাহলে সেটা কিন্তু আকর্ষণ আর থাকে না, তখন আসক্তিতে রূপান্তরিত হয়, এবং এটি হচ্ছে অনেক বেশি বিপজ্জনক। আমি উদাহরণ দিয়ে আপনাকে বুঝতে পারি। যেমন একটি অ্যাডোলেসেন্ট শিশু, তার কোনো একটি বিশেষের উপাদানের প্রতি আকর্ষণ হইতেই পারে। আমাদের ইদানিং আমরা দেখতে পাই ইয়াং, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বাইক, মানে মোটর সাইকেল বা মোটর বাইক কিনে দেওয়ার জন্য, ইভেন ডিভাইস। তো এই বিষয়গুলোর প্রতি তাদের আকর্ষণ তৈরি হয়। এটা কিন্তু বয়সেরই একটি বৈশিষ্ট্য। কিন্তু এই আকর্ষণটা যখন এমন একটি পর্যায়ে যায় যে সেটা বারবার করতে থাকে এবং সেখান থেকে সে আর বেরোতে পারে না, তখন কিন্তু সেটা আসক্তিতে রূপান্তরিত হয়। যেমন অনেকেই ধূমপান, মানে আমরা যদি বলি যে কোনো মাদক যখনের প্রতি আকর্ষণ হয় বা আসক্তিমূলক আচরণ ঘটে তার, তখন কিন্তু সে আকর্ষণ দিয়ে শুরু হয়, অর্থাৎ সে তার বন্ধুদের সাথে আনন্দের ছলে সেটাকে গ্রহণ করে এবং আকর্ষিত হয়। আবার ঠিক একই রকমভাবে ধরেন আমি যদি কারো মানুষের প্রতি
কোনো একটি কাজের প্রতি আমার একটি আকর্ষণ তৈরি হলো এবং সেই কাজে আমি কি করলাম, শুরু করলাম। এবং এটা যদি করতে করতে এমন একটি পর্যায়ে যায় যে যখন আমি সেখান থেকে আর বেরোতে পারি না, ওটার জন্য আমার প্রচণ্ড টান অনুভব হয়, তখন সেটা আসক্তির জায়গায় চলে যায়। সুতরাং যে কোনো আসক্তি তৈরির পূর্ব শর্তই হচ্ছে আকর্ষণ। যেমন আমার সোশ্যাল মিডিয়ার প্রতি, মোবাইলের প্রতি, ইভেন হইতে পারে আমার কোনো বিশেষ ধরনের মোবাইলের প্রতি আকর্ষণ হতে পারে, কম্পিউটারের প্রতি আকর্ষণ হতে পারে, গেমের প্রতি আকর্ষণ হতে পারে। এবং সেই আকর্ষণটা যখন আমি পূরণ করতে থাকি তখন সেটা আমার আর আকর্ষণ থাকে না, আসক্তিতে রূপান্তরিত হয়। ধন্যবাদ স্যার। আসক্তি তো আমরা শুধুমাত্র বেশিরভাগ মানুষের কাছে মাদকাসক্তিটাই অনেক বেশি করে আসে, কিন্তু আসলে বিহেভিয়ারাল অনেক অ্যাডিকশন তো রয়েছে, এবং সেই সাথে স্যার ইমোশনাল বিষয়গুলো বললেন। লাভ অ্যাডিকশন বা সম্পর্কের প্রতি যে একটা মানুষের অনেক বেশি দুর্বার আকর্ষণ বা আসক্তি আমরা যেটাই বলি না কেন, এটা কিন্তু অনেকটুকুই মানুষ কম বলে। এটা স্যার আসলে কেমন? খুবই বিপজ্জনক আপনি যেটা বলেছেন। আবার আমি প্রথমেই বলেছিলাম যে এটা আসলে ইতিবাচক দিয়ে শুরু হয় এবং এটা আমাদের জন্য সবার জন্যই দরকার। এটা ছাড়া মানুষ বাঁচতে পারবে না। সেটা আপনি লাভ অ্যাফেকশনের কথা বলেন, কোনো একটি উপাদানের প্রতি আকর্ষণের কথা বলেন, না হলে তো আমি ওই জায়গায় যাবই না। লাইক আমি পড়াশোনা যদি আকর্ষণ না হয় তাহলে আমি পড়াশোনা কীভাবে করব? আমি যদি কাজকে আমার আকর্ষণ না ঘটে তাহলে আমি কাজটা কীভাবে? যেমন বিজ্ঞানী যখন যে হয় তখন তো তার ওই কাজের প্রতি তার কী থাকে? আকর্ষণ থাকে। এবং পৃথিবীতে যত পরিবর্তনই হোক না কেন বা নতুন কিছু আবিষ্কার করা হোক না কেন, সেখানে কিন্তু আকর্ষণ থাকে। আকর্ষণ ছাড়া সেটা কি হয় না? আগ্রহটা তো আসবে না। আগ্রহ আসবে না এবং সেই কাজের প্রতি আমার দাবিত হওয়ার তাড়নাটা তৈরি হবে না। ফলে আকর্ষণটা অনেক বেশি ইতিবাচক এবং যে কোনো সম্পর্ক তৈরি হয় কিন্তু আকর্ষণ দিয়ে, ঠিক কিনা? এবং একটি সন্তান যখন জন্ম হয় তখন তার মায়ের সাথে যে আকর্ষণ, সেটা বডি দিয়ে হোক, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে হোক, ইমোশনালি এফেকশন দিয়ে হোক, সেফটি নিড দিয়ে হোক, এটা তৈরি হয় এবং সেটা আস্তে আস্তে একটি পর্যায়ে গিয়ে আবার একটু আরেক দিকে আকর্ষিত হয়। কিন্তু এই আকর্ষণের মাত্রাটা এবং হচ্ছে ধরনটা যদি একই জায়গায় একই ব্যক্তির প্রতি বা একই দীর্ঘ সময় ধরে চলতে থাকে এবং তার সাথে যদি ভিন্ন ভিন্ন আকর্ষণ তৈরি না হয়, তখনই সেটা কিন্তু বিপজ্জনক অবস্থার সৃষ্টি করে। লাইক আমি যদি বলি আবারও একটু ভিন্নভাবে আমি নিয়ে আসতে চাই, আপনি যেটা বলেছেন যে লাভ অ্যাফেকশন। সো লাভ কি শুধুমাত্র বিপরীত লিঙ্গের প্রতি হবে অথবা মানে শুধুমাত্র ছেলে এবং মেয়েদের মধ্যেই হবে, এটি কি গুরুত্বপূর্ণ? না। আমরা যদি চিন্তা করি যে আমার প্রত্যেকটা মানুষের তার যে ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের সাথে তার একটি ভালোবাসার আকর্ষণ থাকবে, তার আত্মীয় স্বজনদের সাথে আকর্ষণ থাকবে, সে প্রকৃতির সাথে তার আকর্ষণ থাকবে, তার জবের সাথে রিলেটেড করে আকর্ষণ থাকবে, বন্ধু বান্ধবদের সাথে আকর্ষণ থাকবে, খেলাধুলায় আকর্ষণ থাকবে। কিন্তু কি হয় যখন আমার অনেকগুলো এরিয়ার আকর্ষণ না হয়ে এক জায়গায় আকর্ষণটা থাকে এবং সেই আকর্ষণটার প্রতি আমার সকল ইনভেস্টমেন্ট ঘটে, তখন সেটা তার জন্য কি হয়? নেতিবাচক হয় এবং ক্ষতিকর হয়। এবং সে ওই আকর্ষণ থেকে যখন সামান্য একটু দূরে সরে যায়, তখনই সেটা তার জন্য অনেক ভয়ঙ্কর একটি ইমোশনাল রিয়াকশন তৈরি করে থাকে। আমি যদি উদাহরণ দিয়ে বলতে চাই, ধরেন আমি কোনো একজন ভিন্ন লিঙ্গের প্রতি, ফিমেলের প্রতি আকর্ষিত হইতেই পারি, কিন্তু আমার যদি 10টা আকর্ষণের জায়গা থাকে তাহলে কিন্তু আমি ওই জায়গায় কি করব না, পুরো ইনভেস্টমেন্ট করব না। কিন্তু আমার যদি অন্য জায়গায় আকর্ষণের জায়গা না থাকে, জগৎ না থাকে, তখন কিন্তু আমি সেটা কি করব, ওখানেই আমার জন্য একটি ভয়ঙ্কর পরিণতির রূপান্তরিত হবে। কারণ না আমি ওখান থেকে সরতে পারবো, না আমি অন্য জায়গায় আকর্ষণ তৈরি করতে পারবো। ফলে আমি ওইটা সরার জন্য যে ভয় তৈরি হয় আমার ভিতরে, এবং তার রিয়াকশনটা অনেক ভয়ঙ্করভাবে ফুটে ওঠে, যার ফলে তার মধ্যে ওই মাদকাসক্ত যে আচরণ, তার মধ্যে সেই একই রকমের আচরণ দেখা যায়। মনোদৈহিক এবং আচরণগত পরিবর্তন অনেকটুকুই আসলে একই রকম। যদি চরম মাত্রায় কেউ আকর্ষিত হয়, এবং এই আকর্ষণটা কখন বোঝা যাবে, আসলে এটা খুব গুরুত্বপূর্ণ, কখন বোঝা যাবে এটাকে আমরা বলি যে ওই আকর্ষিত ব্যক্তি অথবা মাদকের প্রতি, যেরকম যারা মাদক গ্রহণ করে
তারা কিন্তু সবসময় মাদক নিয়ে চিন্তা করে, তাই না? এটাকে আমরা বলি আসক্তিমূলক চিন্তা। অর্থাৎ সে সবসময় কীভাবে মাদক গ্রহণ করবে, কখন মাদক গ্রহণ করবে, মাদক গ্রহণ করার ফলে তার ভিতরে কেমন অনুভূতি হবে, গুড ফিলিং হবে, সে সেটা নিয়ে ভাবতে থাকে। এটা হচ্ছে একটা পর্যায়ে। আর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে সে ওইটা করার জন্য সবসময় কি করে, বিভিন্ন রকম প্ল্যানিং, বিভিন্ন ধরনের আচরণ করে। তো ফলে দুটোই কিন্তু চিন্তাও করে এবং সে আচরণও করে। ঠিক একই রকমভাবে যদি কারো প্রতি কারো মানুষের কোনো বিশেষ আকর্ষণ থাকে, তখন সে সর্বদা ওইটা নিয়ে চিন্তা করতে থাকে এবং ওই চিন্তা করার ফলে তার মাথার ভিতরে ওইটা ছাড়া আর অন্য কোনো চিন্তা আসে না, অনেকটুকু অবসেসিভ হয়ে যাচ্ছে এবং ওই একই রকম আচরণও করতে থাকে। একদমই তাই। স্যার, এই ক্ষেত্রে একটু জানতে চাই যে আচরণগত যে আকর্ষণ বা বিহেভিয়ারাল অ্যাডিকশন যেটা আমরা বলছি এবং সাবস্টেন্স অ্যাডিকশন, এই দুটোর তো আপনার মনোদৈহিক আচরণগত পরিবর্তনগুলো অনেকটুকু একই রকম হয়। ট্রিটমেন্টের ক্ষেত্রেও কি ভিন্নতা রয়েছে কিনা? আমরা বলি ট্রিটমেন্টের ক্ষেত্রে ভিন্নতা নেই, প্রায় একই রকম। কারণ মনোদৈহিক এবং আচরণগত যে আসক্তিমূলক বিষয়গুলো রয়েছে সেগুলোকে আমরা মানে ধরেন আসক্তিমূলক মনোদৈহিক যে আসক্তি বা সাবস্টেন্স অ্যাবিউজগুলোকে আমরা অনেক নেতিবাচকভাবে দেখতেছি এবং এগুলোর ট্রিটমেন্টের জন্য যাচ্ছি, অনেকেই যাচ্ছেন বা ওগুলো নিয়ে ভাবছেন, সতর্ক হচ্ছেন। কিন্তু আমি যদি বলি আচরণগত যে এডিকশনগুলোর কথা যদি বলি, আমরা গেম এডিকশন, তারপরে হতে পারে গ্যাম্বলিং এডিকশন, হতে পারে পর্ন এডিকশন, হতে পারে ইভেন সোশ্যাল মিডিয়া এডিকশন, এই এডিকশনগুলো কিন্তু সমপরিমাণ ক্ষতির সৃষ্টি করছে আমাদের মধ্যে। একদমই তাই। এবং আমরা কিন্তু সেটা বুঝতে পারছি না। এবং যখন বুঝতে পারি তখন সেখান থেকে আমরা বের হয়ে আসার পথ খুঁজে পাই না। ফলে আমাদেরকে কিন্তু প্রথমেই থামাতে হবে। এবং একজন শিশু যখনই বেশি আমার ওই আচরণগত আসক্তির দিকে যাবে বা ব্যক্তি যেই হোক, যখনই সে শুরু করবে ওই আচরণগত আসক্তিগুলো, সেটা হতে পারে মোবাইল দেখা, সেটা হতে পারে গেম খেলা, সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া দেখা, সেটা হতে পারে আমি পর্ন এডিকশন, যে কোনো এডিকশনের মধ্যেই যখন সে যাচ্ছে বা দাবিত হচ্ছে, প্রথমেই তাকে থামাতে হবে। অন্যথায় এই আসক্তিগুলোর সম পরিমাণ রিয়াকশন ঘটে, যেটা মাদক আসক্তিতে ঘটে থাকে। একদমই স্যার, এই যে থামাতে হবে, এই জায়গা কিন্তু বাবা মারা অনেক সময় বুঝতে পারেন না যে কিভাবে। কারণ বাচ্চাও কিন্তু খুব বা একজন ব্যক্তিও কিন্তু অনেক বেশি রিভোল্ট করে বা বিদ্রোহীমূলক একটা আচরণ করে। তারা কিন্তু এই জায়গাগুলো তো আসলে নিজেরাও কন্ট্রোল করতে পারছেন না, না বাবা মাকেও নিয়ন্ত্রণ করতে দিচ্ছেন। তো সেই জায়গা থেকে আচরণটা আসলে কেমন হওয়া উচিত? আপনি দেখেন, যে কোনো আসক্তির পিছনে অনেকগুলো উপাদান জড়িত। ধরেন একটি শিশুর অ্যাডোলেসেন্স বয়স বা প্রি অ্যাডোলেসেন্স বয়সে তার যেই আনন্দের জগৎগুলো থাকা দরকার, ঠিক কিনা? তার বন্ধুবান্ধব থাকা দরকার, তার খেলাধুলা থাকা দরকার, তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক হওয়া দরকার, সে তার সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হওয়া দরকার। তারপরে তার, আমি যদি বলি যে মনোদৈহিক যে অ্যাক্টিভিটি, সেই রকম কাজে তার সংযুক্ত হওয়া দরকার, সৃজনশীল কাজে সংযুক্ত হওয়া দরকার। কিন্তু সেই পরিবেশগুলো আমাদের সমাজে আমরা এখন দিতে পারছি না, অনেকটুকু সীমিত। একদিকে যদি আপনি তাকে সরাইতে যান, তখন অন্য একটি নেতিবাচক জিনিস তার বেড়ে যায়। আপনি ধরেন, আপনি শিশুকে বাইরে যেতে দিচ্ছেন না, আপনার সন্তানকে বাইরে যেতে দিচ্ছেন না, ঘরে থাকবে, সে ঘরে কি করবে? তখন ঘরে মা বাবা তখন ওই সন্তানকে ঠান্ডা রাখার জন্য উপায়ন্তর না দেখে তাকে গ্যাজেট দিয়ে দিচ্ছেন। ওই গ্যাজেটের প্রতি সে আকর্ষিত হয়ে যাচ্ছে। আবার তাকে সরাইতে বলতে যখন বলছেন, তখন সে রিয়াকশন করছে। আবার আমি কিভাবে তাকে সরাবো সেই কৌশলও কিন্তু বাবা মা আমরা জানছি না, জগৎ থেকে জানছি না। আমরা শুধু নেতিবাচকটা জানছি, ইতিবাচক ওয়েগুলো জানছি না। সুতরাং এক্ষেত্রে আসলে একটা ট্রিটমেন্টের আওতায় সেই জিনিসটাকে আমরা অ্যাড্রেস করতে পারি। আমি আপনার এই কথার সাথে একমত, কিন্তু তার সাথে আমি যদি বলতে চাই যে ধরেন আমাদের পারিবারিক ব্যবস্থা সিস্টেমটাকে স্ট্রং করা দরকার। যেমন আমরা বাবা মারা যদি গ্যাজেট নিয়ে থাকি, ধরেন আমরা অনেক সময় মোবাইল নিয়ে বসে থাকি, আমরাও কোনো না কোনো ফেসবুক অ্যাডিকশনে থাকি। সে আমার কাছে আসলো, আমি তাকে সময় দিলাম না, কোয়ালিটি সময় এবং ফিজিক্যাল সময় দুটোই দিলাম না। আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে বেশি জড়িত, আমাদের ধরেন রাস্তায় অনেকটুকু সময় ব্যয় করে ফেলে, এনার্জি চলে যায়। ফলে একজন পরিবারের সদস্য যারা রয়েছেন, তারা তাদের সন্তানদেরকে সঠিক সময়টা দিতে পারেন না, কোয়ালিটি টাইমও দিতে পারেন না। এটা একটা বিষয়। আবার দেখেন, পারিবারিক বন্ধনগুলো
কি হয়ে যাচ্ছে, অনেক দুর্বল একটু দুর্বল হয়ে যাচ্ছে। ফলে আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের সাথে ইন্টারাকশন আমাদের কমে যাচ্ছে। সো এটা একটা বিষয় গুরুত্বপূর্ণ। আর এই বিষয়ে আমরা আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আরটিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনি বুনন। আজকের পর্বের বিষয় আসক্তি নাকি আকর্ষণ, মানসিক আসক্তির ভেতরের জগৎ। আমাদের সাথে আছেন বিশিষ্ট সাইকোলজিস্ট ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরী। স্যার, আমরা যে বিষয়টি নিয়ে বলছিলাম যে পারিবারিক ব্যবস্থাপনার একটা বিষয়, সুতরাং এই যে প্রতিরোধের বিষয়টাও কিন্তু আসলে চিকিৎসার আগে যে আমরা প্রতিরোধ নিয়ে কথা বলতে চাই, সেটাও কিন্তু পরিবারের ভিতর থেকে আসলে উঠে আসা উচিত। যখনই দেখি কোনো একটি মানুষের, যেটা আমি শিশু, বয়স্ক, যাদের ক্ষেত্রেই বলি না কেন, যখনই আমি দেখব যে কারো আকর্ষণ অনেক বেশি বেড়ে যাচ্ছে কোনো একটা বিষয়ের প্রতি, তখন আমাকে সচেতন হতে হবে। প্রথম ধাপটাই হচ্ছে এটা, যে বেশি আকর্ষণ ইতিবাচক না, রাইট? আমি যদি পড়াশোনার কথা বলি, সেইটাও কিন্তু বেশি আকর্ষণ ইতিবাচক না, একটা মানসিক চাপও তৈরি করবে, অনেক চাপ তৈরি করবে। সুতরাং যে কোনো বিষয়ের প্রতি কারো যদি বেশি আকর্ষণ তৈরি হয়, এবং ওই আকর্ষণের ফলে সে যদি, ওই যে আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে একই রকমের চিন্তা করতে থাকে, একই রকমের আচরণ করতে থাকে, এবং তার ফলে তার যদি সমাজের অন্য অন্য এরিয়ায় প্রভাব পড়ে, তখন আমাকে সচেতন হতে হবে যে পরিবারের সদস্য হিসাবে। সচেতন হওয়ার পর আমাদের দ্বিতীয় ধাপটা হচ্ছে আমাকে প্রাথমিক ব্যবস্থাপনা নিতে হবে, এবং এই প্রাথমিক ব্যবস্থাপনাটা কিন্তু পরিবার নিতে পারে। আমরা পরিবার হিসাবে যদি আমরা বলি, পরিবারের সদস্য যারা আমরা রয়েছি, তারা আমাদের ওই সন্তানকে যেভাবে আমি ওই সচেতন বিষয়টাকে তুলে ধরতে চাই, সেই তুলে ধরার ওয়েটা আমাদেরকে শিখতে হবে। আমরা বলি গঠনমূলকভাবে বলতে হবে, ইতিবাচকভাবে বলতে হবে, বারবার বলতে হবে, বুঝিয়ে বলতে হবে, তার জ্ঞানের পরিধি অনুসারে তাকে বলতে হবে। যেমন আমি তাকে যখন না বলি, তখন আমি আমার লেভেল থেকে বলি, তার লেভেল থেকে বলি না। ফলে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা মুহূর্তের মধ্যেই কি চাই, রিয়াকশন পেতে চাই বা পরিবর্তন পেতে চাই সবকিছু। কারণটা হচ্ছে যে আমাদের এই সাইকোলজির ভাষায় বলে যে আমার যখন কোনো একটি আসক্তিমূলক আচরণ ঘটতে থাকে, তখন কিন্তু যেই ধাপে ঘটে ঠিক সেই ধাপে ফিরে আসতে হয়। অর্থাৎ ওর আকর্ষণটা আসক্তির দিকে যাচ্ছে, তার জন্য হয়তো 2 মাস সময় নিয়েছে, কিন্তু আমি কি করছি, 1 মিনিটে বা 5 মিনিটে সেটাকে এখান থেকে সরিয়ে আনতে চাচ্ছি। এটা কিন্তু সম্ভব না। এবং আমাদের ওয়ে অফ টকিং যদি আমরা বলি, কথা বলার ধরন, আমরা কখনই তার ওই শিশুটার লেভেলে গিয়ে বা ওই সন্তানটার লেভেলে গিয়ে, ওই সন্তানটা এখন কোন পরিস্থিতিতে রয়েছে সেই সকম বিষয়গুলো বিবেচনা না করে আমরা আমাদের মানে ইম্পালস রিয়াকশন দিয়ে সেখান থেকে তাকে সরিয়ে আনতে চাই, যেটা বরং ইতিবাচকের চেয়ে আরও নেতিবাচক বেশি হয়। এবং এর ফলে তার ভিতরে আকর্ষণ আরও বেড়ে যায়, কারণ ওইটা তার ভিতরে একটা জিদ ক্রিয়েট করে দেয়, এবং এই জিদের ফলে বা রাগের ফলে সে ওইটার প্রতি আরও বেশি আকর্ষিত হওয়ার তার ভিতরে তাড়না তৈরি হয়। এই যে শিশুদের বৈশিষ্ট্য। একই রকমভাবে আমরা যদি আমাদের সন্তানদের কোনো আচরণকে আমরা পরিবর্তন করতে চাই, যদি মনে হয় যে এটা ব্যাপারে আমাদের সচেতন হচ্ছে এবং আমরা এটা পরিবর্তন করতে চাই, তখন কিন্তু আমাদেরকে ওই সন্তানের মানসিক অবস্থা, তার লেভেল বুঝে ইতিবাচকভাবে তার সামনে এই বিষয়টা তুলে ধরতে হবে। এবং আমরা না কেন বলছি সেটাকে আসলে বুঝিয়ে বলাটা আসলে দরকার, খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সন্তানদেরকে আমাদের এক্সপেকটেশনটা বলি না, যে আমি কি চাই তোমার কাছে এবং কেন চাই, এটা চাওয়ার পিছনে ইতিবাচক দিকগুলো কি, নেতিবাচক দিকগুলো কি, সেইটা না বলে আমরা সরাসরি শুধু না, তুমি এটা করতে পারবে না, তোমার এটা করা উচিত না, তুমি এটা করবে না, তুমি এটা করলে আমাদের সম্মান নষ্ট হবে, এই বলে তার কথাটাও শুনি না এবং তার পার্সপেক্টিভটাও বুঝি না। আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলি আপনাদেরকে, বা আমি এই আপনাদের মাধ্যমে জনগণকে জানাতে চাই, বা যারা আমাদের অডিয়েন্স তাদেরকে জানাতে চাই, যে আপনারা দেরি করবেন না। আপনাদের সন্তানদের যখনই দেখেন বা দেখতে পাবেন বা বুঝতে পারবেন তার মধ্যে কোনো ধরনের আসক্তিমূলক আচরণ দেখা দিচ্ছে এবং এটা তার কাজ, তার লেখাপড়াকে প্রভাবিত করছে, তখনই আপনারা বিশেষজ্ঞ পেশাজীবীদের পরামর্শ নিন এবং এটা যত দ্রুত সম্ভব
যত দেরি করবেন আপনি ধরে নেবেন আপনি আপনার সন্তানের জন্য ক্ষতির মাত্রাটা আরও বাড়িয়ে দিচ্ছেন। কারণ এমন একটি পর্যায়ে আসে তখন আর তাকে তার ব্রেন এবং তার ইমোশন তার নিয়ন্ত্রণে থাকে না। ফলে সে এমন অনেক আচরণ করে যেটা তার জন্য ক্ষতিকর, আপনার জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর এবং দেশের জন্য ক্ষতিকর হবে। একদমই। স্যার, এই যে আসক্তির ক্ষেত্রে কিন্তু আসলে আমরা এটাকে প্রথমতই যদি মাদকাসক্তির কথা স্পেসিফিক্যালি বলতে চাই, আমরা কিন্তু এটাকে নৈতিক সংকট হিসেবে দেখছি, মানসিক রোগ হিসেবে অ্যাড্রেস না করে, যার কারণে কিন্তু অনেকে চিকিৎসা নিতেও আসলে দেরি করেন এবং স্বাভাবিকভাবে এটার সাথে অপরাধের অনেক বিষয়গুলো সংশ্লিষ্ট বলে তাকে কিভাবে জাজ করা হবে সমাজে, সেই বিষয়গুলো অনেকটুকু সামনে চলে আসে। এবং আমরা আসলে এখন দেখি যে নারীদের মাঝেও কিন্তু আসক্তির পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে, মাদকাসক্তি যদি স্পেসিফিক্যালি বলতে চাই। তো এই সামাজিক এই প্রেক্ষাপটের জায়গা থেকে আসলে আমাদের করণীয়টা কি? অনেক বড় একটি প্রশ্ন আপনি করেছেন এবং বড় একটি ইস্যু চলে আসছে। আমরা আসলে যখনই কোনো একটি অসুবিধার মধ্যে দিয়ে যাই তখন কিন্তু সেটা কাউকে ছেড়ে দেয় না, সেটা ছেলে হোক মেয়ে হোক, কাউকেই কিন্তু ছাড়ে না। ফলে আমাদের আসক্তির জায়গাটাকে আমরা এখনও আমাদের পুরো সমাজ ব্যবস্থা এখনও নৈতিকতার সাথে দেখছে, জাজমেন্টালের সাথে দেখছেন, কিন্তু এটাকে একটি রোগ হিসাবে দেখছেন না। ফলে এটাই হচ্ছে সবচেয়ে বড় একটি অসুবিধা। সুতরাং আমরা মিডিয়া যারা রয়েছেন এবং আপনারা যারা রয়েছেন, পেশাজীবী যারা রয়েছে এবং দেশের যারা আমি বলবো সচেতন নাগরিক, তাদের এই বিষয়ে এগিয়ে আসা উচিত যে আসলে যে কোনো ধরনের আসক্তিমূলক আচরণ এটা আসলে আমরা রোগ হিসেবে দেখব, আমরা কোনো জাজমেন্টে যাব না, নৈতিকতার জায়গায় যাব না। ফলে আমরা নৈতিকতা এবং জাজমেন্টাল এবং কুৎসারটনা বা স্টিগমার জায়গায় গিয়ে এটাকে কিন্তু আমরা খাটো করে দেখছি এবং এই অসুবিধাটাকে বা এই সমস্যাটাকে তীব্রতাটাকে আমরা কি করে ফেলতেছি, মিনিমাইজ করে ফেলতেছি আমাদের ভাষায় বলি। এটা ভয়াবহতা এই মিনিমাইজ করার ফলে এটা কিন্তু এমন একটি পর্যায়ে যায় তখন আর এটাকে কন্ট্রোল করা সম্ভব হয় না। এবং আপনি খুবই গুরুত্বের সাথে বলেছেন যে সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের মধ্যে, বিশেষ করে মেয়েদের মধ্যে আসক্তির প্রবণতা অনেক বেড়ে যাচ্ছে এবং সেটা পুরো সমাজেরই একটি আমি বলবো যে বহিঃপ্রকার বা প্রতিফলন। এবং সেটা আমি যদি বলি সাবস্টেন্স অ্যাবিউজের কথা যেরকম কথা বলি, ঠিক একই রকমভাবে আমি আচরণগত আসক্তির কথাগুলো বলছি। দু ক্ষেত্রেই আমরা এখন অনেক ফিমেলদের আসক্তিটা দেখতে পাই, আমাদের কনসালটেশন আমরা অনেক দেখতে পাই এবং এটা বিপজ্জনক হারে বাড়ছে বলে আমি মনে করছি। সুতরাং এটাকে আসলে জেন্ডার ইস্যু বা সেক্স ইস্যু হিসেবে না দেখে একটি হিউম্যান ইস্যু হিসেবে দেখা দরকার যে যে কেউ এই ধরনের আসক্তির মধ্যে পড়তে পারে। কারণ এই আসক্তির যে উপাদানগুলো, এই উপাদানগুলো এত বেশি অ্যাভেলেবেল আমাদের সমাজে এবং আমাদের চারদিকে এত বেশি আমি কি বলবো সহজলভ্য এবং কোনো ধরনের বাধা ছাড়াই যে কেউ যে কোনো সময় যেখানে অ্যাভেল করতে পারছে এবং আমাদের হাতের কাছে, আমাদের সামনে এসে দিয়ে যাচ্ছে এবং আকর্ষিত করছে। এবং আমি যদি বলি যারা এই বিজনেসের সাথে যুক্ত তারা কিভাবে আমাদেরকে আকর্ষিত করা যায় সেই ক্ষেত্রে তারা অনেক আমি বলবো কত ইনভেস্টমেন্ট করছে সেটা আমরা জানি না এবং কত ভিন্ন ভিন্নভাবে তারা কৌশল অবলম্বন করে আমাদেরকে আকর্ষিত করছে। যেমন আপনি হয়তো জানেন, আমি এইভাবে বলতে চাই যে তারা ধূমপান লেখে তাদের প্যাকেটগুলোর মধ্যে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু ওই ধূমপান করার আকর্ষণ বাড়ানোর জন্য তারা ওই যে স্ট্র্যাটেজিগুলো নেয় সেগুলো কিন্তু মানুষকে আকর্ষিত করে। ইভেন আপনি হয়তো, আমি ছাত্রদেরকে পড়াই অনেক সময় অনেকভাবে বলে যে আমাদের চেয়ে তারা অনেক বেশি এগিয়ে থাকে কিভাবে তারা তাদের বিজনেসকে কি করবে, প্রমোট করবে এবং আমাদের এই আসক্তিমূলক আচরণকে বৃদ্ধিতে সহায়তা করবে। সেটা দুই পক্ষের কথাই বলছি, আমি শুধুমাত্র মাদকাসক্তের কথা বলছি না। ইভেন আমাদের যেই সোশ্যাল মিডিয়া বলি বা আমি যদি বলি আমাদের বিভিন্ন ধরনের ডিভাইসের কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু একই রকম। সবাই শুধু বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করছে যে তাদের ওই আসক্তিটা বাড়িয়ে তাদের ফায়দাটা নেওয়ার জন্য, এবং এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ভয়ঙ্কর একটি অবস্থা। এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ধরনের মুভি আছে, টিভি নাটক আছে, সেখানেও কিন্তু আসলে ধূমপান বা নেশা জাতীয় দ্রব্যকে অনেকভাবেই আসলে
প্রমোট করা হয়, তো সেই জায়গা থেকে আসলে গণমাধ্যমের ভূমিকাটা কেমন হওয়া উচিত এবং এখানে আর দায়িত্বশীল আচরণের ভূমিকা জায়গা থেকে আসলে কি করণীয় সেই বিষয়টা যদি বলেন। আমরা তো গণমাধ্যমকে বলি আমাদের মানে যে কোনো জাতির আয়নার মতো মনে করি। তো গণমাধ্যম এক্ষেত্রে আমি গণমাধ্যমকে মাঝে মাঝে অসহায় মনে করি, তাদেরও তো টিকে থাকতে হবে, ফলে তারাও এই ধরনের কৌশলগুলো অবলম্বন করে থাকেন। বিশেষ করে যারা মানে আমি বলবো নাটক তৈরি করেন, সিনেমা তৈরি করেন, সেটা দেশীয় হোক, পার্শ্ববর্তী দেশের কথা বলি, আন্তর্জাতিক কথা বলি, সব জায়গাতেই আমরা এই বিষয়গুলোকে প্রমোট করতে দেখি এবং হিরোইজমের একটি জায়গা থেকে দেখতে পাই। অথবা আমাদেরকে আকর্ষণ বাড়ানোর জন্য, লাইক আমি যদি ইদানিং আমি মানে সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখে খুবই দুঃখ ভারাক্রান্ত হই যে কে কত দামি মোবাইল কিনতেছে এবং এগুলো কিভাবে আসতেছে মানুষের কাছে, সেইটাকেও প্রমোট করা হচ্ছে। দ্যাট মিনস আমাকে কিন্তু আমাদের সন্তানদেরকে আবার ছেলে মেয়েদেরকে ওই দিকে যাওয়ার জন্য প্রলুব্ধ করছে, ওয়েটা শিখিয়ে দেওয়া হচ্ছে, রাইট? যেমন আমরা বলি সুইসাইডের ক্ষেত্রে একই রকম, যে সুইসাইড যখন হবে তখন সেটা মিডিয়া কিভাবে প্রকাশ করবে, তার কিছু নৈতিকতা রয়েছে। ঠিক একই রকমভাবে আমাদের সমাজের মধ্যেও যে নেতিবাচক বিষয়গুলো রয়েছে তার মধ্যে মাদকাসক্ত বা আসক্তিমূলক আচরণ একটি ভয়ঙ্কর একটি জায়গা। তো সেক্ষেত্রে সেটাকে প্রিভেন্ট করার জন্য আমার মনে হয় যে আমাদের মিডিয়া এবং মিডিয়া সংশ্লিষ্ট সকলেই আমাদেরকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে করে এটা না বৃদ্ধি পায়। কারণ দিন শেষে কিন্তু আমি মনে করছি যে এটা আমাকে ক্ষতি করছে না, কিন্তু এটা আমার সন্তান, আমার আশেপাশের মানুষদেরকে প্রভাবিত করছে। একদম আমার সমাজ কলাপস হলে বা সিস্টেম করাপ্টেড হলে তো আসলে আমিও প্রভাবিত হব। আপনি জানেন কিনা যে রাস্তায় আপনারা দেখবেন অনেক যারা আমরা দেখতে পাই যে ড্যান্ডি নিচ্ছে, তারা ড্যান্ডি নেয়, আপনি দেখতে পাবেন শুষে নেয়, এবং ওই শিশুটা যখন ড্যান্ডি নেয় তারপরে কিন্তু তার হিতাহিত জ্ঞান থাকে না। ফলে সে কিন্তু আমার কাছে এসে আমাকে ক্ষতি করে তার জৈবিক চাহিদা পূরণের জন্য আমাকে চিন্তায় এসে যুক্ত হতে পারে, অন্য অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হতে পারে, এবং সেখান থেকে কিন্তু আমিও মুক্তি পাবো না। একদমই তাই। ফলে এই পুরো সিস্টেমকে কিন্তু কি করবে, নাড়া দিবে যদি আমরা সবাই দায়িত্বশীল না হই। স্যার, এই ক্ষেত্রে আসলে অনেকেই বলে থাকেন যে মাদক চোরাচালানের একটা বিষয় বা অ্যাভেলেবিলিটি যেহেতু আছে, তাহলে কিন্তু আসলে ব্যবহারের বিষয় বা অপব্যবহারের বিষয়টা আসলে বাড়বেই। সেক্ষেত্রে চোরাচালানের জায়গাটা বা অ্যাভেলেবিলিটি আসলে কমানোটা সবচেয়ে বেশি আগে দরকার। এই বিষয়ে আপনার মতামত কি? আমি আবারও বলছিলাম, প্রথমেই যেটা আপনার সাথে শেয়ার করছিলাম, যে যারা এই বিষয়ে নিয়ে বিজনেস করেন, এই যে বিজনেস ইজ এ বিগ বিজনেস, এবং এই বিজনেস যারা করছেন তারা কিন্তু বিজনেসের সকল ধরনের শর্ত, সেটা হতে পারে আমি বলবো নৈতিক শর্ত অথবা অনৈতিক শর্ত, সবগুলো মেনেই তারা বিজনেস করেন এবং তারা তাদের বিজনেস চালিয়ে যাবেন। এটাতে এরকম তাদের বৈশিষ্ট্য। কিন্তু আমাদের বৈশিষ্ট্য হওয়া দরকার বা আমাদের দায়িত্ব হওয়া দরকার, সেটা পারিবারিকভাবে হোক, আমি যদি বলি সামাজিকভাবে হোক, সে প্রাতিষ্ঠানিকভাবে হোক, আমাদের রাষ্ট্রীয়ভাবে হোক, সেইটাকে প্রতিরোধ করা, প্রতিকার করা। ফলে তারা তাদের বিজনেস বা তাদের যে কৌশল তারা চালিয়ে যাবে। যেমন আমরা যখন দেখি যে আমাদের অবশ্যই আমি আমাদের রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই যে তারা বিভিন্ন সময় বিভিন্ন কৌশলের মাদক যে চোরাচালান হয় সেখানে তারা কি করেন, সেটাকে ধরতে সক্ষম হন। কিন্তু দেখা যায় যে কিছুদিন পর ওই যারা মাদক এরকম চোরাচালানের সাথে যুক্ত বা যারা এরকম কাজের সাথে যুক্ত, তারা নিত্য নতুন কৌশল অবলম্বন করে মাদককে আবার নিয়ে আসেন। ফলে তাদের প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের প্রচেষ্টাগুলোকে আরও বেশি স্ট্রংলি চালানো দরকার। সেটা হতে পারে যেমন পারিবারিক বন্ধন বৃদ্ধি করা, আমাদের সামাজিক সিস্টেমকে আরও বেশি স্ট্রং করা যায় কীভাবে, বিদ্যালয়ে এই ধরনের ব্যবস্থাপনা আনা যায় কিনা, কারণ শিক্ষা প্রতিষ্ঠান একটি বড় জায়গা। আমি বলবো যেমন আমি উন্নত বিশ্বে অনেক জানি যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ড্রাগ রেজিস্ট্যান্স প্রোগ্রাম চালু করে রয়েছে, যাতে করে তরুণ সমাজের মধ্যে যখন যেই সময় আকর্ষণটা বৃদ্ধি পায় এবং আকর্ষণের ফলে এডিকশনে যায়, তো তখন বিভিন্ন ধরনের ক্যাম্পেইন, বিভিন্ন ধরনের প্রোগ্রাম প্রতিষ্ঠানগুলো নিয়ে থাকে। এবং আমি খুবই চমৎকার আপনাকে উদাহরণ দিচ্ছি, যে একটা এক্সাম্পলের উদাহরণ দিচ্ছি, যে ওরা এরকম প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেয় যে কিভাবে ধূমপান করলে তার ক্ষতি হয়, এবং তারা অনেক ধরনের ইনোভেটিভ আইডিয়া নিয়ে ওই শিক্ষার্থীদের মধ্যে ধূমপান বিরোধী
একটি মনোভাব তৈরি করে, বিশ্বাস তৈরি করে। আমাদের দেশে আমি কিন্তু সেরকম কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। বরং আমাদের মাঝে একটা চিন্তা আছে যে এগুলো আসলে আরো বেশি জানলে ওরা হয়তো আরো বেশি আকর্ষিত হবে, কিন্তু নেতিবাচক জিনিসগুলো তো আসলে কিন্তু প্রোগ্রামগুলো এরকম ভাবে নেওয়া হয় যাতে ওদের উপযোগী করে তৈরি করা হয়। তার মানে এই না তারা জানবে, ওটা বরং ওইটা থেকে তাদের কিভাবে সরে আসবে এটা তারা বুঝতে পারবে। ফলে তাদের অ্যান্টি অ্যাটিটিউড তৈরি করা হয়। আমরা যদি বলি যে অ্যান্টি ড্রাগ রেজিস্ট্যান্স অ্যাটিটিউড তৈরি করা হয়। ফলে এরকম কোনো প্রোগ্রাম, কোনো ইন্টারভেনশন কিন্তু আমার চোখে পড়ে না। ফলে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো নেয়, কারণ আমাকে যেরকম আমরা যেটা বলি ডিমান্ড যেরকম বাড়বে সাপ্লাই এরকম বাড়বে, সুতরাং আমাকে যদি আমি সাপ্লাই সাইড বন্ধ করতে হয় তাহলে ডিমান্ডও বন্ধ করতে হবে। তো ডিমান্ড বন্ধ করার জন্য আমার তরুণ সমাজ বা যারা যেই সময় আসক্তিমূলক আচরণটা তাদের মধ্যে প্রকট হয় তখন বিভিন্ন ধরনের প্রোগ্রাম হাতে নেওয়া দরকার। অনেক ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা অনেক বেশি উপকৃত হবেন এবং আরো একবার ধন্যবাদ আপনাকে আজকে সময় দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ আরটিভিকে এবং মনের কথাকে। আমাদের এই আলোচনার ফলে যদি কারো কোনো সামান্য উপকার আসে সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হবে। ধন্যবাদ সবাইকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন। দর্শক, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, সেটা হোক আকর্ষণ কিংবা আসক্তি। সকল ক্ষেত্রে সব কাজের একটা নির্দিষ্ট সীমারেখা থাকতে হবে। সীমা অতিক্রম করা মানেই আসক্তি। আসক্তি সমাজ, পরিবার কিংবা ব্যক্তির জন্য কখনোই হিতকর নয়। তাই আসুন অতিরিক্ত আকর্ষণ বা অতিরিক্ত কোনো কিছুর অভ্যাস গড়ে না তুলি। আজকের মতো বিদায় নিচ্ছি। মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনি বুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।